গুড ইভিনিং সবাইকে। আজ হলো 1 আগস্ট শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও আগামীকাল 2 আগস্ট থেকে জনগণনার সেলফ এনুমারেশন বা স্বগণনা শুরু হচ্ছে, চলবে শুরু আগস্ট পর্যন্ত। এতে সরকারি আধিকারিক, কর্মী ও সর্বস্তরের জনগণকে স্বগণনা সম্পন্ন করা সুনিশ্চিত করতে আজ শ্রীভূমির জেলা আয়ুক্ত তার কার্যালয়ের সভাকক্ষে সব বিভাগীয় আধিকারিকদের সঙ্গে এক বৈঠক করেন। এতে se.census.gov.in এই পোর্টাল যুগে স্বগণনা সম্পন্ন করতে সবাইকে নির্দেশ দেন। বৈঠকে জেলা আয়ুক্ত প্রতিটি বিভাগের আধিকারিক, কর্মীসহ বিভাগের সাথে যুক্ত জনগণকে স্বগণনা সম্পূর্ণ করতে উৎসাহিত করতে আহ্বান জানান। এতে স্বগণনার প্রক্রিয়া যে সেলফ এনুমারেশন আইডি পাওয়া যাবে তা সুরক্ষিত করে রাখতে জেলা আয়ুক্ত পরামর্শ দেন। এতে 17 আগস্ট থেকে জনগণনার কাজে নিয়োজিত এনুমারেটররা প্রতিটি বাড়িতে যাবেন, তখন ওই আইডি এনুমারেটরকে দিতে হবে। ওই আইডির মাধ্যমে এনুমারেটর আপনার স্বগণনায় দেওয়া তথ্য মিলিয়ে নেবেন এবং জনগণনার প্রথম পর্বে হাউস লিস্টিংয়ের কাজ সম্পন্ন হবে। এতে জনগণকে কোনো নথিপত্র জমা দিতে হবে না বলে বৈঠকে জানানো হয়। শুধু সংশ্লিষ্ট পোর্টালে লগ ইন করে ধাপ অনুসারে চাওয়া বিষয়গুলি পূরণ করতে হবে। এদিনের বৈঠকে শ্রীভূমির এডিসি ও জনগণনার নোডাল অফিসার এল খিংতে জানান যে জেলা আয়ুক্ত কার্যালয়ে এ বিষয়ে কোনো অসুবিধার সমাধান করে দিতে এক টেকনিক্যাল টিম রাখা হবে। প্রয়োজনে ওই টিমের সাথে যোগাযোগ করা যেতে পারে, অথবা জনগণনার জন্য হেল্পলাইন নম্বর 1855 এও যোগাযোগ করা যাবে। অপরদিকে আলগাপুর কাটলিজোড়ায় নতুন সার্কল অফিস প্রতিষ্ঠার দাবিতে স্মারকপত্র। আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রে পৃথক সার্কল অফিস প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন জোরদার করেছে নতুন সার্কল অফিস ডিমান্ড কমিটি। কমিটির পক্ষ থেকে হাইলাকান্দির জেলা শাসকের কাছে এ সংক্রান্ত একটি বিস্তারিত স্মারকপত্র জমা দেওয়া হয়। স্মারকপত্র প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি সালেহ আহমেদ মজুমদার, সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লস্কর, সহকারী সম্পাদক ফরিদুল ইসলাম, সহ সভাপতি আব্দুল কালাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ লস্কর এবং যুগ্ম সম্পাদক রাজন লস্কর। জেলা শাসক প্রতিনিধি দলকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য অতিরিক্ত জেলা শাসক বেনলাল লিম্পুইয়া নামপুইয়ের কাছে পাঠান। সেখানে প্রতিনিধি দল প্রশাসনিক, আইনগত এবং পরিসংখ্যান ভিত্তিক বিভিন্ন তথ্য উপস্থাপন করে তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরে। আলোচনায় প্রতিনিধি দল জানায়, আসাম সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য পৃথক রাজস্ব চক্র গঠনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে, কিন্তু ডিলিমিটেশনের পর আলগাপুর কাটলিজোড়া বিধানসভা সমষ্টিতে মোট 213টি রাজস্ব গ্রাম অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও যদি পুরো এলাকার জন্য মাত্র একটি আলগাপুর রাজস্ব চক্র বহাল রাখা হয় তবে তা গুরুতর প্রশাসনিক বৈষম্যের সৃষ্টি করবে। তুলনামূলকভাবে হাইলাকান্দি বিধানসভা সমষ্টিতে 103টি রাজস্ব গ্রামের জন্য ইতিমধ্যে 3টি রাজস্ব চক্র বিদ্যমান রয়েছে। কমিটির দাবি, একটি মাত্র সার্কল অফিসের উপর নির্ভরশীল হলে সাধারণ মানুষকে নামজারি, মিউটেশন, জমির রেকর্ড সংশোধন, জমি বিভাজন, খাজনা প্রদান সহ বিভিন্ন ভূমি সংক্রান্ত পরিষেবা পেতে ব্যাপক দুর্ভোগের মুখে পড়তে হবে। বিশেষ করে লালা উন্নয়ন খণ্ডের 15টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। স্মারকলিপিতে আসাম সরকারের ক্যাবিনেট মেমোরেন্ডাম উল্লেখ করে বলা হয়, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং জনসাধারণের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় ক্ষেত্রে শর্ত শিথিল করে নতুন রাজস্ব চক্র গঠনের নীতি সরকার নিজেই গ্রহণ করেছে। সেই নীতির আলোকে আলগাপুর কাটলিজোড়ায় নতুন সার্কল অফিস প্রতিষ্ঠার দাবি সম্পূর্ণ যুক্তিসঙ্গত বলেও দাবি করে প্রতিনিধি দল। তারা আরও জানায়, কাটলিজোড়া সার্কল অফিসারের 7 জুলাই 2026 তারিখের প্রতিবেদনে শাহাবাদ প্রথম খণ্ড, রংপুর সপ্তম খণ্ড ও রংপুর অষ্টম মৌজায় 19 কাঠা 300 টাক বিরোধমুক্ত সরকারি জমির অস্তিত্বের কথা উল্লেখ রয়েছে। ওই স্থানে পরিত্যক্ত সরকারি অফিস ভবন, অফিস ক্যাম্পাস এবং স্টাফ কোয়ার্টার বিদ্যমান থাকায় নতুন করে জমি অধিগ্রহণ বা ভবন নির্মাণ ছাড়াই স্বল্প ব্যয়ে দ্রুত নতুন সার্কল অফিস চালু করা সম্ভব বলে কমিটির দাবি। স্মারকলিপিতে প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে বর্তমান আলগাপুর রাজস্ব চক্রকে 2টি পৃথক রাজস্ব চক্রে বিভক্ত করার প্রস্তাবও দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী আলগাপুর উন্নয়ন খণ্ডের 17টি গাঁও পঞ্চায়েত ও 110টি রাজস্ব গ্রাম নিয়ে বর্তমান আলগাপুর রাজস্ব চক্র বহাল রাখা এবং লালা উন্নয়ন খণ্ডের 15টি গ্রাম পঞ্চায়েত ও 103টি রাজস্ব গ্রাম নিয়ে নতুন সার্কল অফিস গঠনের দাবি জানানো হয়। দীর্ঘ আলোচনা শেষে অতিরিক্ত জেলা আয়ুক্ত বেনলাল লিম্পুইয়া নামপুই প্রতিনিধি দলকে আশ্বস্ত করে জানান, সরকারিভাবে নতুন সার্কল অফিস গঠনের নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত বর্তমান রাজস্ব চক্রের অধীনে জনগণ পরিষেবা পাবেন এবং এ নিয়ে বিভ্রান্তির কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, সরকারের নির্দেশিকা প্রকাশের পর সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি প্রতিনিধি দলের দেওয়া স্মারকলিপি ও তথ্যসমূহ যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাসও প্রদান করেন। অপরদিকে এখন থেকে মিড ডে মিলে পড়ুয়াদের চিকেন বিরিয়ানি ঘোষণা তামিলনাড়ু সরকারের। মিড ডে মিলে মাছ মাংস নয়, এবার সপ্তাহে একদিন দেওয়া হবে চিকেন বিরিয়ানি। স্কুল পড়ুয়াদের জন্য এমনটাই পরিকল্পনা করছে তামিলনাড়ু সরকার। বিজয়ের সরকার দায়িত্ব নিতেই মিড ডে মিলে এই বড় চমক। ইতিমধ্যেই দক্ষিণী রাজ্যটির শিক্ষামন্ত্রী রাজমোহন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের কাছে এই প্রস্তাব দিয়েছেন। এই প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী রাজমোহন বলেন, প্রতিটি রাজ্যে স্কুলে শিশুদের পুষ্টি বৃদ্ধি প্রকল্পের জন্য নানা উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, কামরাজার রাজ্যে মিড ডে মিল প্রকল্প চালু করেছিলেন, করুণাদি ডিম যুক্ত করেছিলেন মিড ডে মিলে। এমজিআর তা পরিবর্তন করে পুষ্টিগুণ সমৃদ্ধ প্রোগ্রামে পরিণত করেন এবং জয়ললিতা সারা সপ্তাহ জুড়ে ডিম দেওয়ার ব্যবস্থা করেছিলেন। একইভাবে আমার সরকারি স্কুলে সপ্তাহে একদিন চিকেন বিরিয়ানি দেওয়ার ইচ্ছা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বিজয় এই প্রস্তাবনা পর্যালোচনা করে দেখছেন। প্রসঙ্গত, স্কুলে শিশুদের পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার পরিবেশনে বরাবর পথ প্রদর্শক তামিলনাড়ু। 1950-এর দশকে তৎকালীন মুখ্যমন্ত্রী কে কামরাজা প্রথম মিড ডে মিল চালু করেছিলেন। তার দেখাদেখি বাকি রাজ্যেও মিড ডে মিল চালু হয়। 2022 সালের সেপ্টেম্বরে তৎকালীন ডিএমকে সরকার চালু করে মুখ্যমন্ত্রী ব্রেকফাস্ট স্কিম। প্রাথমিক স্কুলের পড়ুয়াদের মিড ডে মিলের পাশাপাশি প্রাতঃরাশও দেওয়া শুরু হয়। যদি বর্তমান শিক্ষামন্ত্রীর প্রস্তাব গৃহীত হয়, তাহলে তামিলনাড়ু সরকারি স্কুলের পড়ুয়ারা সপ্তাহে একদিন করে মিড ডে মিলে চিকেন বিরিয়ানি পাবে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ব্রেকফাস্ট মেনুতেও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। গম ও রাবা উপমার মতো খাবারের বদলে আরও পুষ্টিগুণ সম্পন্ন খাবার আনার পরিকল্পনা রয়েছে তাদের। অপরদিকে কোনো বিতর্ক ছাড়াই জন্ম মৃত্যুর নথিবদ্ধকরণ আইন সংশোধন বিল লোকসভায় পাশ করে নিলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার জন্ম মৃত্যুর ঘটনার নথিবদ্ধকরণ দেরি করে যাতে না হয়, মূলত তা নিয়ে কড়া পদক্ষেপের লক্ষ্যেই কেন্দ্র আইন সংশোধনে সক্রিয় হয়েছে। সংসদে সরকারের তরফে জানানো হয়েছে, জন্ম বা মৃত্যুর ঘটনা যথাযথ সময়ে নথিভুক্ত করার জন্য নাগরিকদের সচেতন করতেই বিলটি আনা হয়েছে। তবে সরকারের একটি সূত্র জানাচ্ছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর চলাকালীন এক শ্রেণীর মানুষ স্থানীয় পর্যায়ে প্রভাব খাটিয়ে বা ঘুষ দিয়ে জন্মের জাল শংসাপত্র বার করে তা প্রমাণ হিসেবে জমা দিয়েছেন বলে অনেক ক্ষেত্রেই অভিযোগ উঠেছে। তারই প্রেক্ষিতে ভবিষ্যতে এ ধরনের শংসাপত্র জালিয়াতি রুখতে আইন সংশোধনের এই উদ্যোগ। তবে কেন্দ্রের ওই যুক্তি উড়িয়ে বিল নিয়ে লোকসভায় বিতর্কের দাবি তোলেন বিরোধী সাংসদরা, কিন্তু তা মানেনি সরকার পক্ষ। প্রবল হৈহট্টগুলির মধ্যে আলোচনা ছাড়া বিল পাশের পরেই লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। সংশোধিত বিলে বলা হয়েছে, কোনো জন্ম বা মৃত্যুর ঘটনার 1 থেকে 2 বছরের মধ্যে তা নথিভুক্ত করা হলে আগের নিয়মে বিশেষ কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে জন্ম বা মৃত্যুর তথ্য নথিবদ্ধ করার জন্য জেলাশাসক বা মহকুমা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমোদন নিলেই চলবে। তবে জন্ম বা মৃত্যুর তারিখের পরে যদি 2 বছর পেরিয়ে যায় এবং তারপরে সেই তথ্য নথিভুক্ত করার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে কঠোর যাচাইয়ের মুখোমুখি হতে হবে আবেদনকারীকে। এ ধরনের পরিস্থিতিতে কেবল একজন প্রথম শ্রেণীর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের অনুমতির ভিত্তিতেই তথ্য নথিভুক্ত করা সম্ভব হবে। বিরোধীদের অভিযোগ, এর ফলে আমজনতার বড় অংশ অসুবিধার মুখে পড়বেন। অন্যদিকে শুক্রবার রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বারবার অধিবেশনে বিঘ্ন ঘটানোর জন্য তৃণমূলের ডেরেক ওব্রায়েনকে ভর্ৎসনা করেন। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের আনা রুল 267 নোটিশও খারিজ করে দেন। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বিরোধীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ায় তৈরি হয়ে উত্তেজনা। অপরদিকে বন্দে মাতরম নিয়ে আইন ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী বলল মুসলিম পার্সোনেল ল বোর্ড। বন্দে মাতরমের প্রতি অসম্মানকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার জন্য সংসদে পাশ হওয়া সংশোধনী বিল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড। বোর্ডের দাবি, এ ধরনের আইন দেশের ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক এবং নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার উপর প্রভাব ফেলতে পারে। এক বিবৃতিতে বোর্ডের মুখপাত্র ডক্টর SQR ইলিয়াস বলেন, আইনের মাধ্যমে বন্দে মাতরমকে ঘিরে কোনো নির্দিষ্ট ধর্মীয় ধারণা বা বিশ্বাস দেশের সব নাগরিকের উপর চাপিয়ে দেওয়া সংবিধানের মৌলিক চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে গানটির প্রতি অসম্মানকে শাস্তিযোগ্য করা এবং গানটি গাওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা, এই 2 বিষয়কে পৃথকভাবে বিবেচনা করা জরুরি। ডক্টর ইলিয়াসের দাবি, সংবিধান প্রণয়নের সময় দীর্ঘ আলোচনার পর বন্দে মাতরমের প্রথম 2টি স্তবককে জাতীয় পর্যায়ে গ্রহণ করা হয়েছিল।
তবে গানটির পরবর্তী অংশে ধর্মীয় তাৎপর্য থাকায় তা ভারতের বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ চরিত্রের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে ঐতিহাসিকভাবে বিতর্ক রয়েছে। তিনি বলেন, গানের কিছু অংশে মাতৃভূমিকে দেবীরূপে উপস্থাপন এবং উপাসনার আহ্বান জানানো হয়েছে। ইসলামের একেশ্বরবাদী বিশ্বাসের সঙ্গে এই ধারণার পার্থক্য রয়েছে, ফলে কোনো মুসলমানকে তার ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী গান, স্লোগান বা কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করা উচিত নয় বলে দাবি করেন তিনি। বোর্ডের বক্তব্য, সংবিধানের 25 অনুচ্ছেদ ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করেছে এবং 19 অনুচ্ছেদ মত প্রকাশের স্বাধীনতা প্রদান করে। এই সাংবিধানিক অধিকারের আলোকে কোনো ব্যক্তিকে তার ধর্মীয় বিশ্বাস ও বিবেকের বিরুদ্ধে নির্দিষ্ট গান বা স্লোগান উচ্চারণে বাধ্য করা যায় কিনা তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। এ প্রসঙ্গে ডক্টর ইলিয়াস সুপ্রিম কোর্টের বিজয় ইমানুয়েল বনাম কেরল সরকার মামলার রায়ের উল্লেখ করেন। তার দাবি, ওই মামলায় ধর্মীয় বিশ্বাসের কারণে জাতীয় সঙ্গীত না গাওয়া ব্যক্তিদের শাস্তি দেওয়ার বিষয়টি আদালত প্রত্যাখ্যান করেছিল এবং সম্মান বজায় রেখে নীরব থাকার অধিকারকেও স্বীকৃতি দিয়েছিল। তিনি আরও বলেন, মাতৃভূমিকে ভালোবাসা এবং মাতৃভূমির উপাসনা করা এক বিষয় নয়। দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা নাগরিকের কর্ম, সংবিধানের প্রতি আনুগত্য এবং জাতীয় উন্নয়নে অবদানের মাধ্যমে প্রকাশ পায়। তাই দেশপ্রেমকে কোনো নির্দিষ্ট গান বা স্লোগান উচ্চারণের মাপকাঠিতে বিচার করা উচিত নয়। সরকারের প্রতি আহ্বান জানিয়ে বোর্ডের মুখপাত্র বেকারত্ব, মূল্যবৃদ্ধি, দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও অর্থনৈতিক বৈষম্যের মতো মৌলিক সমস্যার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন। তার মতে, ধর্মীয় ও সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে বিভাজন তৈরি না করে সংবিধানের সর্বোচ্চ মান্যতা, ধর্মীয় স্বাধীনতা এবং নাগরিকের মৌলিক অধিকার রক্ষার মাধ্যমে শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলা সম্ভব। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।